জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আরপিএফ কনস্টেবলের আজকে হচ্ছে 3 তারিখ, অর্থাৎ আজকের শিফটে হয়ে যাওয়া অর্থাৎ প্রথম শিফটের যতগুলো কোশ্চেন কালেকশন করতে পেরেছি সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করব। দেখো, 50টা জিকে থাকে, 50টা জিকে কালেকশন করা তো সম্ভব নয়, তবে অনেকটাই প্রশ্ন কালেকশন করেছি, সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরবো। যে সমস্ত আমার দাদা ভাই ও দিদি ভাইরা আজকে পরীক্ষা দিয়ে এসেছো তোমরা মিলিয়ে নাও, এবং আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাবে তোমাদের জন্য এই অ্যানালাইসিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সব টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে। দেখো, কালকে যে টপিকগুলো থেকে আমি আলোচনা করেছিলাম প্রশ্ন, সেই টপিক সেম টপিক কিন্তু রেলওয়ে কিন্তু আজকে ফলো করেছে। অর্থাৎ আজকে যে কোশ্চেনগুলো তোমরা দেখছো পরবর্তী শিফটে কিন্তু এই জায়গাগুলো থেকে রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। সুতরাং আমি যখন কিছু শব্দ উচ্চারণ করব ভিডিওর মাধ্যমে, সেই শব্দগুলোকে একটু চোখ কানটা খোলা রাখো, তাহলে কিন্তু সেগুলোই দেখবে পরবর্তীতে শিফটে কিন্তু প্রশ্নগুলো আসবে। প্রথম প্রশ্ন, অভিন্ন দেওয়ানি বিধি, যেটাকে আমরা বলি ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি, এটা আলোচনা করা হয়েছে কিসে? অর্থাৎ তোমাদের অপশন ছিল মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এরকম টাইপের কিছু অপশন ছিল। তো ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এটা আমাদের ডিপিএসপির মাধ্যমে আলোচনা করা হয়, অর্থাৎ ডিরেক্টেড প্রিন্সিপাল স্টেট পলিসি অর্থাৎ নির্দেশমূলক নীতিতে আলোচনা করা হয়ে থাকে। তো এটা 44 নম্বর ধারায় পড়ছে, এটা মনে রাখো, আমাদের ইউনিফর্ম সিভিল কোড 44 নম্বর কিন্তু ধারায় পড়ে থাকে। পাশাপাশি যেহেতু ডিপিএসপি থেকে কালকেও প্রশ্ন এসেছিল এবং আজকেও প্রশ্ন এসেছে, তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া করতেই পারছি যে ডিপিএসপি থেকে প্রশ্ন কিন্তু আসছে। আমি তোমাদেরকে 4খানা ধারা শেয়ার করে দিয়েছি, তোমরা শুনে রাখো, দেখবে আগামী দিনের শিফটে রিপিট হয়ে যাবে। যেমন হচ্ছে ধারা 45। ধারা 45-এ কী বলা রয়েছে? ধারা 45-এ বলা রয়েছে 6 অর্থাৎ 6 থেকে মানে আর কি 6 বছরের যে মানে নিচে শিশুদের মানে শিশুদেরকে যত্ন নিতে হবে এবং তাদেরকে কিন্তু শিক্ষার বন্দোবস্ত করতে হবে। এক কথায় বলতে গেলে 0 থেকে 6 বছর শিশুদের স্বাস্থ্য বিনামূল্যে সরকারি ট্রিটমেন্ট দিতে হবে এবং শিক্ষা কিন্তু দিতে হবে। ওকে, এটা কিন্তু বলা রয়েছে। তারপরে মনে রাখবে 46 নম্বর ধারা, যেখানে কিন্তু আমাদের বলা রয়েছে বিভিন্ন তপশিলি জাতি নিয়ে কথা বলা রয়েছে। 47 খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু বলা রয়েছে। 48-এ কিন্তু গোহত্যা নিষিদ্ধ, অর্থাৎ বিভিন্ন বন্যপ্রাণীদের কিন্তু প্রতিরক্ষা নিয়ে কথা বলা রয়েছে। এবং পাশাপাশি মনে রাখবে এই যে 48-এর এই 48-এর এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে বিভিন্ন যে আমাদের ন্যাশনাল যে অভয়ারণ্যগুলো আছে সেই অভয়ারণ্যগুলোকে প্রোটেক্ট করতে হবে। এবং সর্বশেষ বলে দিচ্ছি তোমাদের 49টাও আমি বলে দিই, বিভিন্ন যে স্মৃতিসৌধগুলো রয়েছে, অর্থাৎ ধরে নাও কেউ একজন মারা গেল, একটা বিশিষ্ট ব্যক্তি মারা গেল, তার একটা যে স্মৃতিসৌধ করে রাখলাম, একটা গেঁথে রাখলাম, অর্থাৎ সেই জায়গাটাকে সরকার প্রোটেক্ট করবে। 50 নম্বর আর্টিকেলে কি বলা রয়েছে এটাও শেয়ার করে দিই। 50 নম্বর আর্টিকেলে বলা রয়েছে শাসন বিভাগ এবং বিচার বিভাগ দুটো আলাদা হবে। এবং 51 নম্বর ধারায় কি বলা হয়েছে? ইন্টারন্যাশনাল পিস অর্থাৎ আন্তর্জাতিক শান্তি নিয়ে বলা রয়েছে। দেখবে কারো না কারো শিফটে এই কথাগুলো যেগুলো বললাম রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল। তারপরে অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? আচ্ছা, প্রশ্নটা হয়তো এইভাবে ছিল যে 1920 সালে গান্ধীজি দ্বারা কোন আন্দোলন করা হয়েছিল? তাহলে কিন্তু অসহযোগ আন্দোলন সঠিক উত্তর হয়ে যাবে। যেভাবেই উত্তরটা আসুক, তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো খুব ভালো বুঝতে পারবে। তারপরের প্রশ্ন, দেখো তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই, তোমরা এই যে আমার পিডিএফটা সংগ্রহ করতে পারবে আমার টেলিগ্রাম চ্যানেলে। দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও এবং এই যে প্রত্যেকটা শিফটের অ্যানালাইসিস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তারপরের প্রশ্ন, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের কোন রাষ্ট্রপতি মারা গেছিল? তো কোথায় গেল? হ্যাঁ, ইরানের কোন রাষ্ট্রপতি মারা গেছিল হেলিকপ্টার দুর্ঘটনায়? তো মনে রাখবে ইব্রাহিম রেসি, ইনি কিন্তু আমাদের কি হয়েছিল হেলিকপ্টার দুর্ঘটনায় কিন্তু মারা গিয়েছিল, এটা কিন্তু মনে রাখবে। তারপরে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো প্রশ্ন যদি আমি তোমাকে বলে দিচ্ছি, অনেক ক্যান্ডিডেটরা ভুল করে থাকে, যদি প্রশ্ন কোথাও ভারত না লেখা থাকে, যদি শুধু লেখা থাকে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তখন কিন্তু সেটার সঠিক উত্তর হয়ে যাবে নরম্যান বোরলগ। কিন্তু তোমার যদি মানে কোশ্চেনে ইঙ্গিত বলেই দেয় যে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তখন কিন্তু সেটার উত্তর MS স্বামীনাথন হয়ে যাবে, যেটা আজকে কিন্তু শিফটের প্রশ্নে ছিল। ওকে, তারপরে ভারতের সবথেকে বৃষ্টিপাত কোথায় হয়? দেখো অপশানটা কীভাবে ছিল, যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমরা খুব ভালোভাবে বলতে পারবে। তো পূর্ব ভারতের যে গারো খাসি পর্বতমালা রয়েছে সেই জায়গায় কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। মেঘালয়ের যেটা হচ্ছে চেরাপুঞ্জি নামক স্থান, সেই স্থানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। তারপরে 38তম জাতীয় গেমস অর্থাৎ এই ন্যাশনাল গেমস থেকে প্রশ্ন আসবে আমি জানতাম, যদিও আমি আমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে যে একটা করিয়েছিলাম SSC জিডির জন্য, সেটা যদি করে যাও আরপিএফের জন্য খুবই হেল্প হবে, সেখান থেকে দেখবে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো সেখানেই
এই প্রশ্নটা আমি করিয়েছিলাম, 38তম ন্যাশনাল গেমস বা জাতীয় খেলা এটা কিন্তু উত্তরাখণ্ডে কিন্তু আয়োজিত হয়েছিল, এবং 37তম যে গেমটা সেটা কিন্তু আয়োজিত হয়েছিল গোয়াতে, পাশাপাশি এটাও কিন্তু মনে রেখো। তারপরে উড়িষ্যায় অবস্থিত জগন্নাথ মন্দিরের আয়োজন হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে পালন করা হয়? এক কথায় ওই যে জগন্নাথ যে উৎসবটা হয়ে থাকে সেই উৎসবটা কোন মাসে হয়ে থাকে, তো সেটা আষাঢ় মাসে হয়ে থাকে, এটা কিন্তু একটু মনে রেখো। কালকেও কিন্তু এখান থেকে প্রশ্ন ছিল যে এই জগন্নাথের উৎসব এটা কোথায় পালন করা হয়? উড়িষ্যায় পালন করা হয়। সুতরাং এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন কালকেও ছিল, আজকেও এসেছে। তারপরে বিআরও কত সালে প্রতিষ্ঠিত হয়? বিআরওর ফুল ফর্ম বলতে গেলে বর্ডার রোড অর্গানাইজেশন। প্রত্যেকে জানো কদিন আগে ফর্ম ছেড়েছিল বর্ডার রোড অর্গানাইজেশনের, তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। ঠিক আছে, বিভিন্ন রাস্তা নির্মাণ কার্যের জন্য এই কিন্তু সংস্থাটা কিন্তু দেখভাল করে থাকে। তারপরের প্রশ্ন যে আইনের চোখে সমতা এটি কত নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে? আমি জানতাম যে তোমাদের আর্টিকেল অর্থাৎ মৌলিক অধিকার থেকে প্রশ্ন কনফার্ম দিবে, এতটুকু আমি বুঝে গেছিলাম। তো এখান থেকে তোমরা মনে রেখো আইনের চোখে সমতা কথার অর্থ হচ্ছে বিভিন্ন দিক দিয়ে, অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সাম্যের অধিকার সেই জিনিসটাই কিন্তু অর্থাৎ 14 নম্বর ধারায় কিন্তু বলা রয়েছে। তারপরে আচ্ছা আমি কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল শেয়ার করে দিচ্ছি, কাল আগামী দিনে যারা আগামী শিফটে বা আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাচ্ছ দেখবে একটু চোখটা মানে কানটা একটু খোলা রেখে শোনো, দেখবে রিপিট হয়ে যাবে। যেমন হচ্ছে আর্টিকেল 16, আর্টিকেল 16 বলছে আমাদের কি বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু বলছে। আর্টিকেল 17 এটা আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ, ওই যে অছুত আমাদের আগেকার দিনে যে অছুত মানতাম না আমরা, যে উচ্চ জাতি যে নিম্ন জাতিকে ছুবে না, সেই জিনিসটা কিন্তু সরকার পুরোপুরি কিন্তু হটিয়ে দিয়েছে। সেটা কত নম্বর আর্টিকেল? 17 নম্বর আর্টিকেল অনুসারে। 18 নম্বর আর্টিকেল অনুসারে কিন্তু কি বলেছে বিভিন্ন পদবি অর্থাৎ কোনো ব্যক্তি তাদের পূর্ব নাম অনুসারে কোনো পদবি রাখতে পারবে না। ঠিক আছে, যেমন রাজার ছেলে কখনোই কিন্তু রাজা এইভাবে রাখতে পারবে না। তো যদিও আমার এগুলো ডিটেলস ক্লাসে আলোচনা করা রয়েছে তাই এখন আর কিছু বলছি না। তোমরা মনে রাখবে 20 নম্বর আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। 20 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না, অর্থাৎ অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না। 21 নম্বর আর্টিকেল এটা আমাদের জীবন ব্যক্তিগত ও স্বাধীনতার জীবনকে রক্ষা করার জন্য বলে থাকে। এবং 22 নম্বর আর্টিকেল এটা গ্রেপ্তার আটকের সাথে রিলেটেড, সবকটাই বলে দিচ্ছি কম বেশি যেগুলো ইম্পর্টেন্ট। 23 নম্বর আর্টিকেলে কিন্তু বলা রয়েছে যে বেকার খাটানো যাবে না। 24 নম্বর আর্টিকেল বলা রয়েছে 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানা ও খনিতে অন্য বিপজ্জনক স্থানে কিন্তু কাজ করানো যাবে না। এই জিনিসগুলো একটু পাশাপাশি মনে রাখবে। তারপরে লোকমান্য তিলক নামে কে পরিচিত? তো মনে রাখবে লোকমান্য তিলক নামে কিন্তু বাল গঙ্গাধর কিন্তু পরিচিত। ওকে, তারপরের প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে? তো আজকের শিফটে দেখবে আজকে না রেলওয়ের ফেভারিট টপিক হচ্ছে 1 অর্থনীতি, 2 সায়েন্স আর 3 হচ্ছে কনস্টিটিউশন। এগুলো হচ্ছে তার ফেভারিট টপিক। তো এই টপিকগুলো যারা ভালো করে কভার করে যাবে তারা ডেফিনেটলি একটা ভালো স্কোর করে আসতে পারবে। তো এখানে মনে রাখবে 3য় নম্বর অর্থাৎ পার্ট 3তে কিন্তু আমাদের মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। তো এবার তোমাকে যদি প্রশ্ন করে মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে তুমি বলে আসতে পারবে ইউএসএ, অর্থাৎ ইউএসএ থেকে। যদি বলে মৌলিক কর্তব্য, আচ্ছা তারপরে প্রশ্নটা চলেও এসেছে যে মৌলিক কর্তব্য ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়ার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে বা রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এটাও কিন্তু অলরেডি পরীক্ষার প্রশ্নটা চলেই এসেছে। তারপরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কীভাবে এসেছিলো আমি জানি না, তো যেটা ওইটার অপশানে ডায়নামো ছিল, তো ডায়নামো সঠিক উত্তর হয়ে যাবে ইলেকট্রিক জেনারেটর বা বিদ্যুৎ দিয়ে কিছু একটা প্রশ্ন এসেছিলো, যেটার উত্তর কিন্তু ডায়নামোই হবে। তারপরে প্রশ্ন এসেছিলো অর্থনীতিতে এলপিজি কথার অর্থ কী? তো এটা অনেকে কি মানে কি যারা জানে তারা করে আসতে পারবে, যারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুব ভালোভাবে পড়েছে তারা এলপিজি অবশ্যই করে আসতে পারবে। অর্থাৎ লিবারাইজেশান, প্রিভাটাইজেশান এবং গ্লোবালাইজেশান, এটাই হচ্ছে এলপিজি কথার অর্থ। এই 3টা শব্দকে একত্রে আমরা কি উচ্চারণ করব? উদার অর্থনীতি। অর্থাৎ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে একটু তোমরা মনে করো, সেই সময় কিন্তু 1992 সাল থেকে যে 1997 সাল পর্যন্ত যে আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেখানে কিন্তু তার মূল উদ্দেশ্যই ছিল কিন্তু এই উদার অর্থনীতি, অর্থাৎ বিভিন্ন কোম্পানিদের ছুট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এই সময় আমাদের যে পিএম ছিল, প্রাইম মিনিস্টার ছিল, তিনি কিন্তু পিএম আমাদের নরসিম্হা রাও ছিল। হ্যাঁ, পিভি নরসিম্হা রাও ছিল, এটাও কিন্তু পাশাপাশি মনে রেখো। তারপরের প্রশ্ন
আচ্ছা, থর অঞ্চলে স্থানান্তরিত বালির টিলা স্থানীয়ভাবে কী নামে পরিচিত? জানি না প্রশ্নটা কীভাবে ছিল। তোমাদের যদি অপশানে ধ্রিয়ান থেকে থাকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে। মেবি প্রশ্নটা একটু ঘুরিয়েছিল, আমি অ্যাকুরেট কালেকশন করতে পারিনি। তো কীভাবে প্রশ্নটা ছিল, যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও, বাকিদের সুবিধা হয়ে যাবে। তারপরে সিমবেক্স 20 অর্থাৎ 2024 কোথায় আয়োজিত হয়েছে? তো সিমবেক্সের প্রথমত ফুল ফর্মটা তুমি যদি জেনে যাও তাহলে এটা করে আসতে পারবে। সিঙ্গাপুর ইন্ডিয়া ম্যারিটাইম বিলাটেরাল এক্সারসাইজ, অর্থাৎ বিভিন্ন যে দুটো দেশের মধ্যে যে একটা চুক্তি হয়, এক্সারসাইজগুলো হয় বিভিন্ন, সেই এক্সারসাইজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। তো মনে রাখবে এটা বিশাখাপত্তনম এবং বে অফ বেঙ্গলের মধ্যে কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রেখো। তারপরের প্রশ্ন, কুম্ভ মেলা ইউনেস্কোর অধীনে কত সালে এসেছিল? তো মনে রাখবে কুম্ভ মেলা ইউনেস্কোর আন্ডারে এসেছিল, এটা 2017 সালে কিন্তু তাকে এটা এসেছিল। ওকে, তারপরের প্রশ্ন এসেছিল যে বয়েলের সূত্র কী? তো বয়েলের সূত্রে আমরা প্রত্যেকেই জানি যে স্থির তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রাটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, নড়াচড়া করবে না। ঠিক আছে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ যা হবে সবসময় ব্যস্তানুপাতিক হবে। তো এটাই হচ্ছিল বয়েলের সূত্র। তারপরে তারপরে হচ্ছে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে নিয়োগ করে থাকেন, অর্থাৎ রাজ্য প্রশাসনিকের যে ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান হয়ে থাকেন, সেই চেয়ারম্যানকে কিন্তু স্বয়ং আমাদের রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন। এটা কিন্তু একটু পাশাপাশি মনে রেখো। তারপরে 1956 সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? তো 1956 সাল থেকে তোমরা প্রত্যেকে জানো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সাল থেকে স্টার্টিং হয়। 1951 থেকে 1956 পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে আমরা বুঝতেই পারছি যে 1956 থেকে আমাদের 61 পর্যন্ত আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলবে। তো এটা সঠিক উত্তর, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে। অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেও কিন্তু রেলওয়ে কিন্তু বারংবার প্রশ্ন করছে। সুতরাং এই টপিকগুলো একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত কালেকশন করতে পেরেছি, আবার পরবর্তী শিফটে দেখা হবে। জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।